আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রইসনগর উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাস থেকে সকল শিক্ষার্থীবৃন্দকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করব সবাই ভালোই আছো, সুস্থ আছো। তো আজকে আমি নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ সাবজেক্টটার প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। যারা শব্দ নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে অষ্টম শ্রেণী থেকে, তো তাদের উদ্দেশ্যে আজকে আমার ক্লাসটা। প্রথম অধ্যায়টা আসামতে কি ব্যবসায় পরিচিতি, ব্যবসায় উদ্যোগের প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি। তো তোমরা যখন প্রথমে এই অধ্যায়টা সম্পর্কে পড়বে, অবশ্যই তোমাদের ব্যবসায় সম্পর্কে পরিচিত হতে হবে। অর্থাৎ ব্যবসায়টা কি, ব্যবসায়ের বৈশিষ্ট্য কি, ব্যবসায়ের গুরুত্ব কি, ব্যবসায়টা করবে যে তার আওতা পরিধি কতটুকু, তারপরে এটার উৎপত্তি কোথা থেকে হলো। তো আমাদের মূলত মনে এই প্রশ্নগুলো তোমাদের মনে উদয় হবে, আর সেজন্যই আমার সুন্দর করে এই জিনিসগুলো দিয়ে ক্লাসটা আমি শুরু করতে চাচ্ছি। সবাই তোমরা বই খাতা কলম এগুলো নিয়ে অবশ্যই প্রস্তুত হবে এবং আমার সাথে সাথে এই ক্লাসটা মনোযোগ সহকারে করবে। তো আসো এখন আমি আমার মূল ক্লাসে চলে যাই। আমার প্রথমেই হচ্ছে ব্যবসায় পরিচিতির ব্যবসায় কি। দেখো, আমি যে যে টপিকসগুলো নিয়ে এই অধ্যায়ের মধ্যে আলোচনা করব, অর্থাৎ প্রথম অধ্যায়ে যে যে টপিকসগুলো তোমাদের জানা জরুরি সেগুলোকে আমি দেখো সুন্দর করে সাইডে লিখে দিয়েছি। মূলত এই 5টা আইটেম সম্পর্কে জানলে এই অধ্যায়টা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এক নম্বরটাই হচ্ছে যে ব্যবসায়টা কি সেটা তোমরা বুঝবে। তারপর হচ্ছে ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। এরপর হচ্ছে ব্যবসায়ের গুরুত্ব কি, এরপর হচ্ছে ব্যবসাটা যে আমরা করবো তার পরিধি কতটুকু হবে, আওতা কি পরিমাণ হবে, আওতার মধ্যে কি কি ইনক্লুডেড থাকবে। এরপর হচ্ছে এর উৎপত্তি স্থল, কিভাবে এই ব্যবসাটা আমাদের সমাজে উৎপত্তি হলো, শুরু হলো। তো প্রথমে আমি আসি ব্যবসায় কি। এখানে আমি দেখো লিখে দিয়েছি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি আছে জেনেও যখন কোনো ব্যক্তি বৈধ অর্থনৈতিক কাজে নিয়োজিত হয় তখন তাকে ব্যবসায় বলে। তার মানে কি হলো, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটা উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্যটা কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে গেল। লাভ ক্ষতির ঝুঁকি আছে জেনেও, দ্বিতীয়টা কি আছে? ঝুঁকি আছে জেনেও, ঝুঁকি আছে, লাভ হতে পারে লসও হতে পারে, সেটার ঝুঁকি আছে জেনেও যখন কোনো ব্যক্তি বৈধ অর্থনৈতিক, বৈধ অর্থনৈতিক মানে হচ্ছে অবশ্যই আমাদের সমাজের সাথে আমাদের রাষ্ট্রের সাথে বৈধতা থাকতে হবে। আমি যে ব্যবসাটা করব আইনগত বৈধতা থাকতে হবে। কোনো ব্যয়ের কাজ তো আমরা করতে পারবো না, যেগুলো আমাদের সমাজ বিরোধী সেই জিনিসগুলো তো নিয়ে আমরা ব্যবসা করতে পারবো না। এজন্য বলেছে বৈধ অর্থনৈতিক কাজে নিয়োজিত হয় তখন তাকে কি বলে, তাকে ব্যবসায় বলে। তাহলে আমরা পেলাম একটা থাকতে হবে মুনাফা অর্জনের উদ্দেশ্য, লাভ ক্ষতির ঝুঁকি আছে জেনেও কোনো ব্যক্তি বৈধ অর্থনৈতিক কাজে নিয়োজিত হয় তখন তাকে কি বলে, ব্যবসায় বলে। তখন তাকে কি বলে, ব্যবসায় বলে। যদি কেউ লিখে নিতে চাও লিখে নিতে পারো, মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি আছে জেনেও যখন কোনো ব্যক্তি বৈধ অর্থনৈতিক কাজে নিয়োজিত হয় তখন তাকে কি বলে, ব্যবসায় বলে। এবার আমরা ব্যবসায় কি জিনিসটা বুঝে পেলাম। এবার আমার 2 নম্বর টপিকস হবে ব্যবসায়ের বৈশিষ্ট্য। দেখো, আমি এই সংজ্ঞাটার আলোকে আমি কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছি। এই সংজ্ঞাটার আলোকে আমি কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছি। যেমন 1 নম্বর বৈশিষ্ট্যটা লিখেছি, ব্যবসায় হতে হলে কি কি বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে। মুনাফা অর্জন, অবশ্যই ব্যবসা করবো যেটা সেটা আমার মুনাফা অর্জন হবে। যেমন আমার পরিবারটা চালানো, এটার ভিতরে কিন্তু মুনাফা অর্জনের কোনো খাত থাকে না। যখন আমি একটা ব্যবসা করব, একটা কাজ করব, তখন ওটার থেকে আমার কি হবে, মুনাফা অর্জন হবে, আমার অর্থনৈতিক একটা ভ্যালু থাকবে, সেটাকে আমি ব্যবসা করতে পারবো, কাজ করতে পারবো। কিন্তু এর জন্য আমি প্রথম আইটেমটা লিখেছি মুনাফা অর্জন। আচ্ছা ঠিক আছে, মুনাফা অর্জন গেল। 2 নম্বরটা কি আসছে, অর্থের মূল্যের পরিমাপযোগ্য। এখন দেখো, যে কাজটার মাধ্যমে অর্থের মূল্য হবে, অর্থের মূল্যে আমরা ওটাকে নির্ধারিত করতে পারবো, সেটাই তো আমার ব্যবসা হবে। আমি ব্যবসাটা করবো কিসের জন্য, মুনাফা অর্জনের জন্য। মুনাফা অর্জন কখন হবে, যখন অর্থের মূল্যে পরিমাপযোগ্য হবে। তার জন্য 2 নম্বর পয়েন্ট আসছে অর্থের মূল্যে পরিমাপযোগ্য।
এখন অনিশ্চয়তা মানে কি? অনিশ্চয়তা হচ্ছে আমি একটা কাজ যে সময়টুকুর মধ্যে সম্পূর্ণ করার জন্য নিলাম, এখন ওই সময়টুকুর ভিতরে আমার পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে আমি কাজটা সম্পূর্ণ করতে পারবো কিনা, এটা কিন্তু আমার একটা ঝুঁকি থেকে যায়, অনিশ্চয়তা থেকে যায়। এটা এর জন্য হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। অনিশ্চয়তা গেল এবং আমাকে ঝুঁকি নিতে হবে, লাভও হতে পারে লসও হতে পারে, তাহলে এই ঝুঁকিটা এবং অনিশ্চয়তা এর ভিতরে থাকছে। 4 নম্বরটা হচ্ছে আইনগত বৈধতা। অবশ্যই আমার ব্যবসা কার্য পরিচালনা করতে হলে আইনের বাধ্যবাধকতা থাকতে হবে। পরিবেশ দূষণ এমন কোনো প্রয়োজন যদি আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয় বাতাসে মিশে বা জমানালয় দিয়ে মিশে, সেটা থেকে আমার পরিবেশের ক্ষতি হতে পারে, আমি সেই কাজগুলো করতে পারবো না। এই জন্য বলছে, যেমন আমি আমার সংজ্ঞায় লিখেছিলাম বৈধ অর্থনৈতিক কাজে নিয়োজিত থাকতে হবে, ঠিক তেমনিভাবে আইনগত বৈধতা থাকতে হবে। আমার ব্যবসাটা আমার দেশের আইনের আওতায় থাকতে হবে, বেআইনি কোনো ব্যবসা আমি পরিচালনা করব না। এবং 5 নম্বরটা হচ্ছে লেনদেনের পৌনঃপুনিকতা। পৌনঃপুনিকতা বলতে বোঝানো যায় যে বারবার সেই কাজটা পরিচালনা হবে। এখন মনে করো আমি একটা অর্ডার পেলাম, সেই অর্ডারের কাজটা করে ভালোভাবে একটা লাভ করতে পারলাম, এখন আমার কাজটা কি সম্পূর্ণ শেষ? আমার ব্যবসা পরিচালনা করা কি সম্পূর্ণ শেষ? না, আমার ওই কাজটা, ওইরকম কাজগুলোই আমার প্রতিনিয়ত কোনোভাবে আসতে থাকবে, করতে থাকবো। এরপরে আস্তে আস্তে আমার ব্যবসাটা প্রসারতা লাভ করবে এবং আমার কারবারে কর্মজীবী লোকজনগুলো তাদের অর্থের দ্বারা তাদের জীবনের উন্নতি করতে পারবে, তাদের সংসারটা সুন্দরভাবে চলবে। তে আমার কী হবে? জাতীয় আয় বৃদ্ধি পাবে, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে। তাহলে আমরা আমার সংজ্ঞা থেকে 5টা বৈশিষ্ট্য পেলাম, যেগুলো তোমাদের বইতে রিডিংয়ের ভিতরে আছে, তোমরা বলতে পারবে না। মুনাফা অর্জন, অর্থের মূল্যে পরিমাপযোগ্য, ঝুঁকি ও অনিশ্চয়তা, আইনগত বৈধতা এবং লাস্টটা হচ্ছে লেনদেনের পৌনঃপুনিকতা। তো এখন আমি আমার আলোচনার দ্বারা ব্যবসায় কি এবং ব্যবসায়ের বৈশিষ্ট্য শেষ করলাম। এবার আসছে 3 নম্বরটা, অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্বের ভিতরে আমার দেখবে যে কয়েকটা পয়েন্ট আসবে, দেখাচ্ছি, তোমরা ইচ্ছা করলে বুঝিয়ে নিতে পারো। নাম্বারটা হচ্ছে গুরুত্ব। গুরুত্বের মধ্যে আমি আমার এই সংজ্ঞাটা থেকে 1 নম্বর গুরুত্বটা পেয়েছি যে অর্থনৈতিক গুরুত্ব আছে। অর্থনৈতিক গুরুত্ব আমি লেখাটা শেষ করে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, আমি আমার সংজ্ঞাটা থেকে তোমাদের কয়েকটা গুরুত্ব পেয়েছি, যে গুরুত্বগুলো হচ্ছে যে ব্যবসাটা করতে গেলে আমার অর্থনৈতিক গুরুত্ব আছে। 1 নম্বরটা হচ্ছে কি? অর্থনৈতিক গুরুত্ব। এখন অর্থনৈতিক গুরুত্ব মানে আমার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অর্থের অঙ্কের পরিমাপ যেমন হবে, ঠিক তেমনিভাবে অর্থনৈতিক গুরুত্ব আছে। কোনটার উপরে আমি বেশি গুরুত্ব দিব, কোন অর্থটা আমি কোন সাইডে বেশি খাটাবো, কিভাবে আমি অর্থ দ্বারা আমার ব্যবসাটা পরিচালনা করব। ঠিক তেমনিভাবে প্রথমে লিখেছি সম্পদের ব্যবহার। যেমন ধরো একটা গাছ, সেই গাছটা কেটে এনে আমরা প্রথমে ওটার থেকে কাঠ বের করি, কাঠ থেকে আমরা আমাদের প্রয়োজনীয় আসবাবপত্রটা তৈরি করি। যেমন আমার বিদ্যালয়ে যে তোমরা চেয়ার টেবিলে বসো, বেঞ্চগুলোতে বসো, সেগুলো প্রথমে কি থাকে? একটা গাছ থাকে। সেই গাছটাকে রিপেয়ারিং করে কাঠ বানানো হয়, কাঠ থেকে তোমাদের জন্য বেঞ্চ, চেয়ার টেবিল এগুলো বানানো হচ্ছে। তো এই জিনিসগুলো তোমরা বসতেছো, ব্যবহার করতেছো, এই সম্পদের ব্যবহার দ্বারা কি হচ্ছে?
আমাদের বিদ্যালয়গুলো পরিচালিত হচ্ছে। সেজন্যই বলবো অর্থনৈতিক গুরুত্বের ভিতরে প্রথমেই আসে কি সম্পদের ব্যবহার। 2 নম্বর আমি লিখেছি যে সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট। আমাকে প্রথমে সেভিংস করতে হবে এবং অর্থ দ্বারা আমি যে লাভটা করব আমার ব্যবসা পরিচালনা করার পরে লাভটুকু সবটুকুই আমি আমার কাজে নিয়োজিত না করে তার কিছুটা অংশ আমরা সেভিংস করব। সেভিংস করার পরে পরবর্তী ব্যবসাটা পরিচালনা করতে আমার ওই সেভিংস থেকে আমি মূলধন স্বরূপ বিনিয়োগ করতে পারবো। আর যখন আমার সেভিংস হবে তখনই আমি ইনভেস্ট করতে পারবো। তো ঠিক তেমনিভাবে প্রত্যেকটা ব্যক্তিকে ব্যবসা কার্য পরিচালনা করতে গেলে অবশ্যই সেভিংস করতে হবে এবং সেভিংসের দ্বারা ইনভেস্ট করতে হবে। তাই এর জন্যই বলছি যে সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট এটা হচ্ছে আমার গুরুত্বের দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপটা হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি। দেখো যখন আমার ব্যবসার পরিধিটা বৃদ্ধি পাবে, সম্প্রসারিত হবে, তখন আমার আমার উৎপাদিত আমার অর্জিত আয় থেকে আমার দেশের আয় বৃদ্ধি পাবে। কিভাবে? আমি যখন আমার প্রতিষ্ঠানের ট্যাক্সটা আয়করটা প্রদান করব সরকারকে, তো সরকারের রাজস্ব খাতে কি হবে? আয় বৃদ্ধি পাবে। তো এইভাবে আমি আমার ব্যবসায় গুরুত্বের ভিতরে কি পাই? একটা আমার অর্থনৈতিক গুরুত্ব আছে, আর দ্বিতীয়টা হচ্ছে সামাজিক গুরুত্ব, ওটা পরে লিখছি। অর্থনৈতিক গুরুত্বের ভিতরে আছে সম্পদের ব্যবহার, সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং জাতীয় আয় বৃদ্ধি। তো আমি আশা করি তোমাদেরকে এইটুকু বুঝাতে পেরেছি। এবং আসো এবার 2 নম্বর আইটেমটা দেখি কি কি আছে সামাজিক গুরুত্বের ভিতরে। তোমরা ইচ্ছা করলে এগুলো কিন্তু নোট করে নিতে পারো, যদি তোমরা মনে করো যে তোমাদের কাজে লাগবে। 2 নম্বরটা হচ্ছে সামাজিক গুরুত্ব। সামাজিক দেখো সামাজিক গুরুত্ব মানে হচ্ছে আমি যে ব্যবসা পরিচালনা করতেছি সেই ব্যবসার কার্য পরিচালনার ক্ষেত্রে আমার সমাজের ভিতরে কি কি গুরুত্ব আসতেছে, আমার সমাজ কিভাবে আমার ব্যবসা পরিচালনার মাধ্যমে আমার ব্যবসায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে। যেমন আমি যদি আমার সমাজবাদী আমার ব্যবসা প্রতিষ্ঠান ধরি, সেটাও যেমন সম্ভব না, ঠিক তেমনিভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠান সমাজের বাহিরে না। এর জন্যই সামাজিক কিছু গুরুত্ব আছে, যেমন অভাবের পরিবৃত্তি। এক নম্বরটা হচ্ছে অভাবের যেমন আমি দেখলাম সামাজিক গুরুত্বের ভিতরে আমার ব্যবসা প্রতিষ্ঠানটার মাধ্যমে সমাজের কি কি গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত হচ্ছে। আমি মনে করো আমার ব্যবসা প্রতিষ্ঠান দ্বারা আমার কি করি যে মানুষের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস যেমন সাবান, তারপরে তেল, এগুলো আমি আমার ব্যবসার দ্বারা উৎপাদন করে এগুলো সেল করি। তাহলে এগুলো যখন আমি সেল করতেছি তখন কি হচ্ছে, সমাজের লোকজনের যে সমস্ত অভাবটা আছে, যেমন সাবান প্রয়োজন হয়, ডিটারজেন্ট প্রয়োজন হয়, তেল প্রয়োজন হয়, খাবার তেল, গায়ে মাখার তেল, মাথায় দেওয়ার তেল, এই যে যে জিনিসগুলো প্রয়োজন হচ্ছে সেগুলো আমার এই ব্যবসা দ্বারা কি হচ্ছে, তাদের অভাবগুলো মোচন হচ্ছে। তা এর জন্য আমি লিখেছি অভাবের পরিতৃপ্তি। 2 নম্বরে আছে বেকারত্ব হ্রাস। আচ্ছা, আমার ব্যবসা প্রতিষ্ঠানটা যখন সম্প্রসারিত হচ্ছে তাতে অনেক লোকের বেকার সমস্যা হ্রাস পাচ্ছে। এখন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে অবশ্যই জনসম্পদের প্রয়োজন হয়। সেই জনসম্পদটা কোথা থেকে আসছে? আমাদের সমাজ থেকে আসছে। তো সমাজ থেকে যে সমস্ত লোকগুলো আমার কোম্পানিতে কাজ করবে, আমার ফ্যাক্টরিতে কাজ করবে, তাহলে অনেকটাই দেশের বেকারত্ব হ্রাস পাচ্ছে, অনেক কর্মক্ষম লোকের আয় বৃদ্ধি পাচ্ছে, যারা অক্ষম ছিল, বেকার ছিল, তাদের সংখ্যা দিনে দিনে হ্রাস পাচ্ছে। আর 3 নম্বরটা হচ্ছে দুর্নীতি হ্রাস। দুর্নীতি হ্রাস পাবে। এবার বলো দুর্নীতি কিভাবে হ্রাস পাবে? যখন নাকি বেকার ছেলেমেয়েগুলো না করে তাদের কর্মের সংস্থান হবে, ঠিক তেমনিভাবে যখন তাদের বেকারত্বটা হ্রাস পাবে, তাহলে আমাদের দেশে যে বেকার সমস্যায় থাকা লোকগুলো বিপদে চলে যায়, বিভিন্ন সমাজবিরোধী কাজে তারা নিয়োজিত হয়ে পড়ে, সেই জিনিসটা অবশ্যই কমে যাবে, দুর্নীতি
দুর্নীতিটা হ্রাস পাবে এবং আমি যখন আমার ব্যবসা কার্যটা আইনগত বৈধতা অনুযায়ী পরিচালিত করব তখন অবশ্যই এই ব্যবসা প্রতিষ্ঠান দ্বারা দুর্নীতি হ্রাস পাবে। আমি যখন আমার ব্যবসা প্রতিষ্ঠানের আয়োজিত উপার্জিত অর্থ থেকে সরকারের যে আয়করটা আসবে সেটা প্রদান করব, তখন আমার দেশ যেমন লাভ উপকৃত হবে, দেশের মানুষ উপকৃত হবে, দেশের উন্নতি হবে, তখন এই দুর্নীতিটা হ্রাস পাবে। তো এই জিনিসগুলোই হচ্ছে, এই তিনটাই হচ্ছে সামাজিক উন্নতির মধ্যে আসে। এরপরে আছে আমার 4 নম্বর পয়েন্ট আছে হচ্ছে ব্যবসায়ের আওতা। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখবে ব্যবসায়ের আওতা এবং প্রকারভেদ আছে 3 পৃষ্ঠাতে। 3 পৃষ্ঠাতে সুন্দর করে দেওয়া আছে ব্যবসায়ের আওতা এবং পরিধি। ঠিক আছে, তো ব্যবসায়ের আওতা ও পরিধি কি বলে বোঝানো হয়েছে? বর্তমানে ব্যবসায় শুধু পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, পণ্যদ্রব্য সেবাকর্ম উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময় এবং এর সহায়ক কাজের সমষ্টিকেই ব্যবসায় বলে, যেটা আমি বুঝিয়েছি। পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত সহায়তা কাজে পরিবহন লাগে, বীমা লাগে, ব্যাংকিং লাগে, গুদামজাতকরণ লাগে, বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তেমনিভাবে ব্যবসায়কে প্রধানত আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? 3টি ভাগে ভাগ করতে পারি। এখানে দিয়ে দিয়েছে সুন্দর করে 3টি ভাগে ভাগ করতে পারি আমরা। এক নম্বর হচ্ছে শিল্প, 2 নম্বরটা হচ্ছে বাণিজ্য, 3 নম্বরটা হচ্ছে উদ্যোগ সেবা। এখন দেখো আমি যে বললাম উপরে পণ্যদ্রব্য শুধু কি ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এর দ্বারা পণ্যদ্রব্য সেবাকর্ম উৎপাদন করে, বিনিময় করে, এর সহায়ক কাজের সমষ্টিতেই আমরা ব্যবসায় বোঝাবো। ঠিক তেমনি কি কি কাজে লাগে, যেমন শিল্প বলছি, এখানে শিল্প বলতে কি বোঝানো হয়েছে? শিল্পের মধ্যে আছে কি কি, যেমন প্রযোজন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প, উৎপাদন শিল্প। একটা প্রতিষ্ঠানের উৎপাদন শিল্প, অন্যদের প্রধান উৎপাদন শিল্প। তাইলে শিল্পকে উৎপাদকের কি বলা হয়? বাহক বলা হয়। তোমাদের নৈতিক প্রশ্নে কিন্তু এটা প্রচুর আসে এবং জ্ঞানমূলক প্রশ্নেও এটা আসে। শিল্পকে উৎপাদকের কি বলা হয়? বাহক বলা হয়। যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় এবং কাঁচামালের রূপান্তর, যেমন আমি বললাম একটা গাছ থেকে সেটাকে রূপান্তর করে কি করা হয়? কাঠ তৈরি করা হয়। সেই কাঠ থেকে রূপান্তর করে চেয়ার, টেবিল, আসবাবপত্র তৈরি করা হয়। ঠিক তেমনিভাবেই প্রাকৃতিক সম্পদ আহরণ করে কাঁচামালের রূপান্তর এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালেরকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়, তাকেই শিল্প বলে। সংজ্ঞাটা খুবই সুন্দর করে বইতে 4 পৃষ্ঠাতে দেওয়া আছে, এর জন্য কিন্তু আমি আর লিখালাম না। শিল্পকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। প্রযোজন শিল্প। প্রযোজন শিল্পটা কি? উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, যেমন নার্সারি, হ্যাচারি। যেমন ও নার্সারিতে কি করা হয়? চারা গাছগুলো রোপণ করে ছোট ছোট চারা গাছ করা হয়, বীজ থেকে সুন্দর করে সার দিয়ে প্রক্রিয়াজাত করে তখন সেইটা আমরা কি করি? কিনে এনে টবে টবে আমাদের বাসা বাড়িতে ছাদে লাগাই, এটাকেই বলে প্রযোজন শিল্প। নিষ্কাশন শিল্প কি? শিল্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়, যেমন খনিজ সম্পদগুলো আমরা মাটির নিচ থেকে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে খুঁজে খুঁজে আমাদের দেশের বের করা হয়, সেগুলো হচ্ছে নিষ্কাশন শিল্প। নির্মাণ শিল্প কি? যে শিল্পের মাধ্যমে যে রাস্তাঘাট তৈরি করা হয়, বিভিন্ন সেতু নির্মাণ করা হয়, এগুলো হচ্ছে নির্মাণ শিল্প। 4 নম্বরটা হচ্ছে উৎপাদন শিল্পে শ্রম এবং যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়, সেটাই হচ্ছে শিল্প। যেমন বস্ত্র শিল্প আছে, আমাদের গার্মেন্টস সেক্টরটা। তারপর আছে কি? সেবা শিল্প। সেবা শিল্পকে বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা এবং সহজ এবং আরামদায়ক করে, যেমন বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ও বিতরণ, ব্যাংকিং সেবা, এগুলো হচ্ছে সেবামূলক। এবার আসো বাণিজ্য। বাণিজ্যটা কি? বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়। বাণিজ্যকে কি? ব্যবসায়ের পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে বিবেচিত করা হয়। ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদনের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা ভোক্তাদের নিকট পৌঁছানো পর্যন্ত সকল কার্যাবলীকেই বাণিজ্য বলে। যেমন
যে উৎপাদিত পণ্যটা আমার কারবার থেকে পাইকারি ব্যবসায়ীরা আমার কাছ থেকে গোডাউন থেকে বা গোদাম থেকে বা কারখানা থেকে তারা পাইকারিভাবে কিনে নেবে। পাইকারিরা আবার কী করবে, খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। খুচরা ব্যবসায়ীরা আবার কি আমাদের মতো জনসাধারণের কাছে এই বিক্রি করে। তাহলে কয়টা সেক্টর ঘুরে আসতেছে, প্রথমে পাইকারিরা কিনতেছে উৎপাদনকারীদের কাছ থেকে, তারপর পাইকারির কাছ থেকে খুচরা ব্যবসায়ীরা, খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে ভোক্তারা। তাহলে এই যে পর্যায়ক্রমগুলো এগুলোই হচ্ছে আমাদের বাণিজ্যর মধ্যে আসে। আর প্রত্যক্ষ সেবাটা কি? প্রত্যক্ষ সেবাটা হচ্ছে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী এইসব যে পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময় প্রদান করে থাকেন, এইগুলোকেই বলে কি প্রত্যক্ষ সেবা। এই সকল সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে বিবেচিত। ডাক্তারি ক্লিনিক চালায়, এরা কি করে প্রত্যক্ষভাবেই আমাদেরকে জনসাধারণকে যে সেবাটা প্রদান করে এগুলো হচ্ছে প্রত্যক্ষ সেবা। তো আমি আশা করব তোমাদেরকে আজকের ক্লাসটা থেকে প্রথম অধ্যায় সম্পর্কে তোমাদের সম্যক ধারণা পাওয়া গিয়েছে, তোমরা উপকৃত হয়েছ, এটুকুই আমার আশা। তো তোমাদের এই অধ্যায়টা সম্পর্কে যদি কারো কোনো বিষয় বুঝতে সমস্যা হয়ে থাকে বা আরও ডিটেলসে বুঝতে চাও, অবশ্যই আমাদেরকে নক করবে, আমাদেরকে জানাবে। আমরা তোমাদের বোধগম্যভাবে, যেহেতু এখন ক্লাসটা বন্ধ আছে, আমাদের তো অনলাইন ক্লাসের মতনই তোমাদের বোঝানো লাগবে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদেরকে জানাবে। হ্যাঁ, আমরা সেভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকে আমি আমার ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।